এটি বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে রয়েছে শত শত বছরের পুরনো মসজিদ, রাজবাড়ি এবং শত বছরের পুরনো অনেক স্থাপনা। এই জায়গাটি আরো বেশি বিখ্যাত ড্রাগন ফল চাষের জন্য। চলুন আজকে একসাথে সব জায়গাগুলো এক্সপ্লোর করব এবং এর ইতিহাস সম্পর্কে জানবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এতক্ষণ হয়তো ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন এই ব্লগটা কোন জায়গা নিয়ে। হ্যাঁ, এই জায়গাটি হলো ঝিনাইদহ। চলেন আমরা আজকে একসাথে সব জায়গাগুলো এবং সব পুরাতন স্থাপনাগুলো এক্সপ্লোর করবো এবং এর ইতিহাস সম্পর্কে জানবো। পাশাপাশি দেশের সবচেয়ে বড় ড্রাগন বাগানগুলো ভিজিট করব। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে দেখতে আজকে আমাদের যাত্রা শুরু হলো ঝিনাইদহের উদ্দেশ্যে। দীর্ঘ কয়েক ঘন্টা ট্রেন জার্নির পরে অবশেষে আমরা পৌঁছালাম কোটচাঁদপুর রেল স্টেশনে, যেটা অবস্থিত হচ্ছে ঝিনাইদহে। চলুন এক নজরে ড্রোন ভিউতে দেখে আসি কোটচাঁদপুর রেল স্টেশনটা দেখতে কেমন এবং এর আশেপাশে এরিয়াটা দেখতে কেমন। এখানে আসার পর প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। আমরা স্টেশন থেকে একটা অটো নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে হোটেল খোঁজা এত টাফ ইস্যু না, যদিও আমাদের হোটেল সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। এক্ষেত্রে আমাদেরকে হেল্প করেছে আমাদের একজন প্রিয় ভাই, ওনার নাম হচ্ছে নাসির ভাই। ওনার সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। সো আপনারা কোটচাঁদপুর রেল স্টেশন নামার পর যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে একটা হোটেলে নিয়ে যাওয়ার জন্য। ওখানে হোটেল মেবি আমাদের জানার মতো দুইটাই আছে, যেহেতু একটা গ্রামীণ অঞ্চল। ওখানে ভালোভাবে কথা বলে নিতে পারলে হোটেলের প্রাইস একদমই কম। দেন আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হওয়া এবং রেস্ট করা, যেহেতু আমাদের অনেক দূর থেকে জার্নি করা হয়েছে। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আর আজকে কোনো দিকে বাইরে হলাম না। নেক্সট দিনের প্ল্যান হচ্ছে ড্রাগন বাগান ভিজিট করা। ড্রাগন বাগানের ওনার হচ্ছে নাসির ভাই। নেক্সট দিন আমরা ড্রাগন বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের হোটেল থেকে ড্রাগন বাগান প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। তো ওখানে ভ্যানে চলে যাইতে হয়, যদিও অটো ভ্যান, মোটর সিস্টেম যে ভ্যান গুলাই সচরাচর হয় ওগুলাই। আমাদের এলাকায় যাওয়ার পর আমরা পুরো আশ্চর্য হয়ে গেছি। ওখানে পুরো একটা বাজারই আছে শুধু ড্রাগন ফলকে ঘিরে। ওখানে টনকে টন মানুষ পুরো বাংলাদেশ থেকে ড্রাগন ফল নিয়ে যাচ্ছে, পাইকারি নিয়ে যাচ্ছে। দেন আমরা পরবর্তীতে পুরো বাজারটা একটু ঘুরে দেখলাম, সবকিছুর নিয়ম কানুন দেখলাম। তো ওখানে ড্রাগন ফলের অভাব নাই, কত পরিমাণ ড্রাগন ফল এটা আসলে না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। চলেন আগে পাখির চোখে পুরো এলাকাটা দেখি, দেন ড্রাগন বাগানটা দেখি, এরপরে ড্রাগন বাগান সম্পর্কে বিস্তারিত বলা যাবে। এবং ড্রাগন বাগানের ভিতরে ঢুকে আমরা ড্রাগন খাবো, প্লাস নাসির ভাইয়ের সাথে কথা বলবো, সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলেন। এতক্ষণ যে ফুটেজ গুলো দেখছেন আপনারা, এখানের মধ্যে হয়তো একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা জমিনে সারি সারি ভাবে চাষ করা হয়েছে। এখানে প্রত্যেকটা জমিনের মধ্যে হচ্ছে ড্রাগন ফল চাষ। যতগুলো জমি দেখছেন এতক্ষণ পর্যন্ত, বড় গাছগুলা ছাড়া প্রত্যেকটা জমি অনেক সুন্দরভাবে সারি সারি ভাবে ড্রাগন ফল চাষ করা হয়েছে। এখানে আসলে এই এলাকার মেইন চাষটা হচ্ছে এখন হয়ে গেছে ড্রাগন ফল চাষ। এখানে এই ক্ষেত্রে চাষিরা অনেক লাভবান হচ্ছে। এমনকি এই এলাকায় ড্রাগন ফল নিয়ে ওরা গবেষণা পর্যন্ত করে, বিভিন্ন জাতের ড্রাগনের সাথে ওরা পরীক্ষামূলক চাষ করে। দেন ড্রাগনের ফলন দেখে কোনটা ভালো ফলন হয়, কোনটা খারাপ ফলন হয়। এখানে দেখতে পাচ্ছেন হয়তো একজন লোক আমাদেরকে সবকিছু বোঝাচ্ছে, যে উনি হচ্ছে নাসির ভাই। ওনার হচ্ছে নিজের 2-3টা বাগান আছে। তো উনি আমাদেরকে সবগুলো ইনফরমেশন দিচ্ছিল, কিভাবে চাষ হয়, কিভাবে কিভাবে করে এই এলাকার মানুষজন, মানে টোটাল মিলাই ইন ডিটেইলস সবকিছু আমাদেরকে বলতেছিল। ফাইনালি আমরা নাসির ভাইয়ের বাগানে আসলাম। উনি সুন্দরভাবে আমাদেরকে সবকিছু ডিটেইলসে বোঝাচ্ছিল, ড্রাগন ফল সম্পর্কে সবকিছু ইনফরমেশন দিচ্ছিল। ওনাকে হয়তো আমি চেনানো লাগবে না, নাসির ভাইকে আপনারা অনেকেই চিনবেন।
ওনার পেজের নাম হচ্ছে ড্রিম ভিলেজ, অনেক বড় একটা পেজ। তো ওখানে উনি ড্রাগন ফল সেল করে, প্লাস ড্রাগন নিয়ে, টোটাল কথা হচ্ছে ড্রাগন নিয়ে কাজ করে। ওনার বাগানে ঢুকার পর থেকে উনি একের পর এক পরিপক্ক ড্রাগন গুলো আমাদেরকে পাড়ি দিচ্ছিল এবং খাওয়ার জন্য বলতেছিল, মানে কতগুলা খাবো বিশ্বাস করবেন না, কতগুলা যে খাইছি। তো উনি অনেক আন্তরিকতার সহিত আমাদেরকে সবকিছু বুঝাইছে। দুই সাইড থেকে কেটে ফেলে দেন। যেটা ফেটে গেছে তো গেছে, কিছু করার নাই। না না, কিছু করার, ওটা বাদ। নষ্ট হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে পিং রোজ। হ্যাঁ, এটার টেস্টটা একটু ভিন্ন হবে, মিষ্টির মতন হবে না। একটু খাবা, ট্রাই করো। না, আমি আলহামদুলিল্লাহ আমি সবসময় খাই। না, আমাদের অঞ্চলে এখন আর একটু অন্যরকম, অতিরিক্ত মিষ্টি না এটা। না, এটা মিষ্টি, এটা ডায়াবেটিস রোগীদের জন্য বেস্ট। কারণ হচ্ছে ওই ফলগুলো তো মিষ্টি হয়, সুগারের সমস্যা হয়ে যাবে, ওদের জন্য মিষ্টি খেতে পারে না। আর এগুলো হচ্ছে মিষ্টি কম, এগুলো খেতে পারবে। এগুলো তো ওই গ্রানটা নাই, বলছিলেন যে একটা গ্রান হবে। কোনটা? এই গোলাপ জল একটা গ্রান হবে, এটাতে গোলাপ জলের গ্রান পান নাই? না না। কি বলেন ভাই, আপনি পেয়েছেন? না, আমি পাই নাই। কি বলেন, আমরা তো পাই। ফলটা ভাই উপর থেকে হারভেস্ট করে সেটা কিন্তু আমাদের চোখে পড়ে। ফলের সাইজ ধরেন, আমি আজকে যেটা বলবো আপনাকে, একটা গাছে কিন্তু একটা ডাল, ওই গাছটা কিন্তু আমাদের সাজিদ ভাই চট্টগ্রাম থেকে আসছে, নিজ হাতে আমাদের ফল একটা হারভেস্ট করতেছে। পুরো মুখ লাগাইছ না, বেলি মিষ্টি দিছে। আর তো কিছু আর খাবেন না, আর দিকে আর বেলি টেস্ট কেমন ভাই? অনেক মিষ্টি এগুলো, হ্যাঁ অনেক মিষ্টি হয় এগুলো। যে ফলগুলো বেশি মিষ্টি হয়। হ্যাঁ, কাটেন, সমস্যা না। আরে কি রস দেখ না, এটা কি দেশি না? হ্যাঁ দেশি। ছোট ফলগুলো যত ছোট ফল হবে তত বেশি মিষ্টি হবে। দেশি দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সকলকে স্বাগতম করছি ড্রিম ভিলেজের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক মণ্ডলী, আমাদের একজন মেহমান, আমাদের ভাই আমাদের বাগান ভিজিট করতে এসেছে। আমরা ভাইয়ের সাথে কথা বলবো, কি উদ্দেশ্যে আমাদের বাগান এসেছে এবং অভিজ্ঞতা তার কাছ থেকে আমরা শেয়ার নিব এবং আপনারা সেই অভিজ্ঞতার উপভোগ করবেন। আসসালামু আলাইকুম। বাগান ভিজিট শেষে নাসির ভাই ওনার পেজের জন্য আমাদের থেকে একটা ছোট করে ইন্টারভিউ নিল, আমাদের অভিজ্ঞতাটা জানার চেষ্টা করলো। এরপরে আমাদের বাগান ভিজিটটা শেষ হয়। আমরা এখন চলে যাব হচ্ছে 100 বছর পুরানো রাজবাড়ি এবং বিভিন্ন মসজিদ গুলাতে। তো চলেন দেখানোর চেষ্টা করব, একসাথে এক্সপ্লোর করব। যাত্রা পথে আমরা বিদ্যাধরপুরের বিখ্যাত ঘটি দই ট্রাই করলাম। আমাদের এবারের গন্তব্য বোলহর বাওর এবং বোলহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স। এটি ঝিনাইদহ জেলার বোলহর বাওর। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর শুধু ইতিহাস এবং ঐতিহ্যের জন্য নয়, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক কৃষি চাষের জন্য বেশ পরিচিত। এখানে বিস্তীর্ণ জলরাশি এবং সবুজ প্রকৃতি জেলেদের জীবনযাত্রার এক অনন্য পরিবেশ তৈরি করেছে।
বোলহর বাওয়ারের ঠিক পাশেই অবস্থিত বোলহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স। 1984 সালে 103 একর আয়তন জমির উপর এই খামারটি তৈরি করা হয় দেশি বিদেশি মাছের রেণু উৎপাদন এবং গবেষণা করার জন্য। এত বড় একটা জায়গা হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তার উপর আমরা এক সাইড দিয়ে প্রবেশ করে দেন অন্য সাইড দিয়ে হচ্ছে বাইরে হয়েছি। বাইরে হওয়ার টাইমে দেখতেছি ওখানে প্রবেশ পথ বন্ধ, এরপর যা দেয়াল টপকায় যাইতে হয়েছে। তো অবস্থা পুরো খারাপ। এখন আমরা যাবো হচ্ছে শত বছরের পুরানো সেই মসজিদ এবং রাজবাড়ি গুলাতে। এখন আমরা চলে এসেছি ঝিনাইদহের ঐতিহ্যবাহী খালিশপুর নীলকুঠির, যেটাকে স্থানীয় মানুষজন খালিশপুর রাজবাড়ি বলে থাকে। এটির নির্মাণ সাল সঠিকভাবে বলা কঠিন, তবে বিভিন্ন সূত্র মতে ব্রিটিশ আমলে 1900 শতাব্দীতে 1800 এর দশকে নির্মিত বলে অনেক জায়গায় উল্লেখ রয়েছে। 1800-1100 সালের দিকে এখানে নীলকুঠির কার্যক্রম শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে এটি নীল চাষ এবং প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। 150 থেকে 200 বছরের পুরনো এই স্থাপনাটি আজও অতীতের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পুরনো দেয়াল, প্রাচীন স্থাপত্য আর সময়ের ছাপ যেন এখানে ইতিহাসের গল্প শোনায়। এক সময় এই এলাকায় ছিল প্রভাবশালী জমিদার ও ঔপনিবেশিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ভবনটি অনেকাংশে ক্ষয়প্রাপ্ত হয়েছে, তবুও এটি আজও ঝিনাইদহের ঐতিহ্য ও ইতিহাস প্রেমীর কাছে একটি আকর্ষণীয় স্থান। ইতিহাসের স্পর্শ অনুভব করতে চাইলে খালিশপুর রাজবাড়ি অবশ্যই ঘুরে দেখার মতো একটি জায়গা। গ্রামের এই সুন্দর পথ দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সুন্দরপুর জমিদার বাড়ি। সবুজ মাঠ আর গ্রামের নিস্তব্ধতার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী। এটাই সুন্দরপুর জমিদার বাড়ি, যেখানে থেমে গেছে সময়, কিন্তু ইতিহাস আজও বেঁচে আছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শান্ত সবুজ প্রকৃতির মাঝে লুকিয়ে আছে ইতিহাসের এক অনন্য অধ্যায়, সুন্দরপুর জমিদার বাড়ি। প্রথম দেখলেই এই দৃষ্টিনন্দন স্থাপত্য আর ঐতিহ্যবাহী নকশা যে কারোই নজর কেড়ে নিবে। 200 বছরের বেশি পুরনো এই জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, বরং এই অঞ্চলে ইতিহাস, সংস্কৃতি এবং অতীতের গৌরবময় দিনের এক জীবন্ত সাক্ষী। আজ সময় অনেক বদলেছে, কিন্তু ইতিহাসের সেই স্মৃতিগুলো এখনো রয়ে গেছে এই বাড়িগুলোর প্রতিটা ইটের মাঝে। চারপাশে শান্ত পরিবেশ ও ঐতিহ্যের ছোঁয়া এই জায়গাটিকে ভ্রমণ প্রেমীদের জন্য আরো বিশেষ করে তুলেছে। আপনি যদি ঝিনাইদহ ভ্রমণে আসেন, তাহলে সুন্দরপুর জমিদার বাড়ি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন, কারণ এখানে এলে শুধু একটি পুরাতন ভবন নয়, বাংলার ইতিহাসের এক জীবন্ত অধ্যায়কে কাছ থেকে অনুভব করার সুযোগ পাবেন। আমাদের পরবর্তী গন্তব্য শত বছর পুরানো গলাকাটা মসজিদ, ঘোড়ার মসজিদ, 35 গম্বুজ গায়েবী মসজিদ এবং মনোহর মসজিদ। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজারে শুধু একটি জনপদ নয়, এটি বাংলার হারিয়ে যাওয়া এক গৌরবময় ইতিহাসের নাম। ইতিহাসবিদদের মতে একসময় এখানে গড়ে উঠেছিল প্রাচীন মোহাম্মদাবাদ নগরী, যা ছিল শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় কার্যক্রম এবং বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজও সেই ইতিহাসকে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গলাকাটা মসজিদ, ঘোড়ার মসজিদ, 35 গম্বুজ গায়েবী মসজিদ, মনোহর মসজিদ। শত শত বছর আগে সুলতানি আমলে নির্মিত এই স্থাপনা বাংলার সমৃদ্ধ স্থাপত্য শৈলী ও ঐতিহ্যের পরিচয় বহন করে। প্রতিটি মসজিদের রয়েছে নিজস্ব ইতিহাস, নিজস্ব বৈশিষ্ট্য। কোথাও দেখা যায় বিশাল গম্বুজের নিদর্শন, কোথাও প্রাচীন ইটের কারুকাজ, আবার কোথাও লুকিয়ে আছে সময়ের অজানা গল্প। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেল এসব স্থাপনা আজও আমাদের অতীতের গৌরবকে স্মরণ করিয়ে দেয়। আরো বাজারে এসে যখন এই প্রাচীন মসজিদগুলোর সামনে দাঁড়ানো যায়, তখন সত্যি অনুভব করা যায় ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়,
বরং আমাদের চারপাশে জীবন্ত হয়ে আছে। ঝিনাইদহের এই ঐতিহাসিক নিদর্শনগুলো বাংলাদেশের সমৃদ্ধ অতীতের এক অমূল্য সম্পদ, যা আজও দেশ বিদেশের ইতিহাস প্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের আকর্ষণ করে। শত শত বছরের ইতিহাস, সাধারণ স্থাপত্য আর হারিয়ে যাওয়া এক সভ্যতার গল্প, সবকিছু একসাথে দেখতে চাইলে 12 বাজার অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। ঝিনাইদহের ভ্রমণ আমাদের এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো দিবেন। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, একসাথে এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ।